নতুন আরেকটি সকালে আপনাদের স্বাগত। নতুন সকাল মানেই নতুন তথ্য, নতুন স্বপ্ন আর নতুন অসংখ্য গল্প। নতুন এই সকালের শুভকামনা দিয়ে শুরু করছি আজকের সকাল। দর্শক, শুভ সকাল আবারও আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এ। আজ বুধবার ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ এবং ১৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ। আজকের আয়োজনে আপনাদের সঙ্গে রয়েছে আমি অতসী সেন। দর্শক, চলুন সকাল সকাল দেখে নিয়ে গেল ২৪ ঘন্টার আবহাওয়ার তথ্য, আজকের আবহাওয়ার পূর্বাভাস। ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ ৩৬.২, সর্বনিম্ন ২৭.৫। রংপুরে সর্বোচ্চ ৩৫.৭, সর্বনিম্ন ২৮.৭। ময়মনসিংহে সর্বোচ্চ ৩৪.৫, সর্বনিম্ন ২৮.৫। সিলেটে সর্বোচ্চ ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৬.৪। চট্টগ্রামে সর্বোচ্চ ৩৪.১, সর্বনিম্ন ২৭.২। খুলনায় সর্বোচ্চ ৩৪.৮, সর্বনিম্ন ২৬.৫। বরিশালে সর্বোচ্চ ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৬.৫। দেশের সর্বনিম্ন তাপমাত্রা পটুয়াখালীর খেপুপাড়ায় ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস, আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। দেশের সব বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। দর্শক, যেমনটি আমরা প্রতিবেদনে দেখছিলাম যে আসলে গত কয়েকদিন ধরে বৃষ্টি থাকলেও কালকের দিনটি ছিল কিন্তু রৌদ্রোজ্জ্বল। তবে আজকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যেহেতু বৃষ্টির কথা হচ্ছে সেক্ষেত্রে ডেঙ্গুর পরিস্থিতির কথা আপনাদের জানিয়ে দিতে চাই। দর্শক, দেশের বিভিন্ন জেলায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনের মতো আজও ডেঙ্গুর খোঁজ খবর নেব। ডেঙ্গুর পরিস্থিতি জানাতে ফরিদপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হাসানুজ্জামান। চলুন যুক্ত হই তার সাথে। হাসানুজ্জামান, আপনি তো এই মুহূর্তে ফরিদপুরে রয়েছেন এবং যেমনটি আমি দর্শকদের বলছিলাম যে দেশের ডেঙ্গু পরিস্থিতির প্রকোপ ক্রমেই বাড়ছে। আপনি ফরিদপুরে আসলে কেমন অবস্থা দেখছেন, সার্বিক পরিস্থিতি কি আমাদের জানাবেন? শুভ সকাল অতসী। আপনি ডেঙ্গুর পরিস্থিতির খবর যেমনটি সারা দেশের কথা বলছিলেন যে বৃষ্টির কারণে কিন্তু ডেঙ্গুর প্রকোপ বাড়ে, যেটি আমরা দেখে থাকি। গত বছরের তুলনায় কিন্তু এবার বৃষ্টিপাত অনেক দেরিতে হয়েছে এবং সারা দেশের মতো ফরিদপুরেও আমরা বর্ষাকালে বৃষ্টি না দেখতে পেরে আমরা কিন্তু শরৎকালে বৃষ্টি দেখতে পেয়েছি এবং প্রচুর বৃষ্টি কিন্তু গত কয়েকদিনে হয়েছে এবং ফরিদপুরে গত ৩ দিন আগে রেকর্ড পরিমাণ বৃষ্টি হওয়াতে জলাবদ্ধতা তৈরি হয়েছে, যে কারণে মানুষের মধ্যে কিন্তু একটা শঙ্কা তৈরি হয়েছে যে এবার যদিও আমরা পরিসংখ্যানে দেখেছি যে গতবারের তুলনায় ফরিদপুর অঞ্চলে ডেঙ্গুর প্রকোপ কম এবং গত বছর থেকে এইখানটিতে যেখানে আমি দাঁড়িয়ে আছি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে কিন্তু সিঁড়ি এবং সিঁড়িতেও রোগী ছিল এবং প্রতিটি ওয়ার্ডে কিন্তু ডেঙ্গু রোগী ভর্তি ছিল, হিমশিম খাচ্ছিলেন চিকিৎসক এবং নার্সরা সেবা দিতে। সেই তুলনায় কিন্তু এবার মাত্র ৫ জন রোগী এখানে আছে এবং অন্যান্য আশেপাশের জেলা থেকেও যে পরিমাণ রোগী আসার সংখ্যা ছিল সেই সংখ্যাটি কিন্তু এখনো দেখা যায়নি। তবুও চিকিৎসক এবং সংশ্লিষ্টরা বলছেন যে এতে আশ্বস্ত হওয়ার কোনো কারণ নেই, কারণ বৃষ্টি যেহেতু হয়েছে, জলাবদ্ধতা আছে, মশার যে প্রজনন ক্ষেত্র সেগুলি বিস্তার লাভ করেছে এবং সেখান থেকে পরিত্রাণ পেতে গেলে আসলে যেটি দরকার সচেতনতা, যেমন মশারি আমরা কিন্তু এখানে দেখতে পাইনি হাসপাতালের ভিতরে, যা আলাদা করে রাখার কথা ছিল মশারি দিয়ে, সেই ব্যাপারটি জোর দিতে বলেছেন চিকিৎসক এবং অন্য রোগী এবং তাদের স্বজনরাও কিন্তু শঙ্কিত যাতে ডেঙ্গু ছড়িয়ে না পড়ে, কারণ ডেঙ্গু কিন্তু একবার ছড়িয়ে পড়লে সেখান থেকে আরো দ্রুত অন্যদের মধ্যে সংক্রমিত হয় এবং অন্যান্য জেলা যারা দূরবর্তী স্থানে তারা কিন্তু স্থানীয়ভাবে সেই চিকিৎসাটা না পেয়ে এবং দ্বিতীয় স্টেজে আমরা জানি যে ডেঙ্গু হলে দ্বিতীয় স্টেজে সেটি আরো প্রকট আকার ধারণ করে, স্বাস্থ্য সংকট দেখা দেয়, মানুষের জীবন সংখ্যা দেখা দেয়। সেই জায়গায় অন্যান্য দূর দূরান্ত থেকে মানুষকে অনেক কষ্ট করে এসে কিন্তু হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে হয়। সেই জায়গাটি যাতে তৈরি না হয় সেজন্য সচেতন হওয়ার পাশাপাশি এই জায়গার চিকিৎসক এবং চিকিৎসকরা যেটা করছেন যে আগে থেকেই তারা বলে দিচ্ছেন যে ডেঙ্গু আক্রান্ত হলেই তারা যেন সঙ্গে সঙ্গে চিকিৎসকের দ্বারস্থ হন এবং
তারা যেন চিকিৎসা নিয়ে আগে থেকে সুস্থ থাকার চেষ্টা করেন। ফরিদপুরের আহ, সবার মানে ডেঙ্গু মুক্ত থাক, সবার সকালটি শুভ। অতসী। হাসানুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ আমরা ছিলাম ফরিদপুরে, আমরা ডেঙ্গু পরিস্থিতি জানছিলাম এবং যেমনটি আমাদের সহকর্মী আমাদের জানালেন যে টানা বৃষ্টির ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং এর ফলে ডেঙ্গুর প্রকোপ আরও বেড়ে যায়। তবে আশার বিষয় যেটি হচ্ছে সেটি হচ্ছে যে আগের বছরের তুলনায় কিন্তু এবছর ডেঙ্গুর প্রকোপ অনেকটাই কম। দর্শক, এই পর্বে কিন্তু আমি আপনাদের জানিয়ে দিতে চাই আজকের দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। শুরু করছি সমকাল দিয়ে। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, এমনটাই মন্তব্য করেছেন নয়াপল্টনের সমাবেশে তারেক রহমান। সংস্কারের পথ ধরে নির্বাচনী রোডম্যাপ, সংসদীয় সরকার ছাড়া সংস্কার স্থায়ী হয় না। ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মা এখনও আছে, 15 বছর দেশে ছিল মাফিয়া শাসন। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী, 2 মাসের জন্য দায়িত্ব পালন জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে, মেট্রোপলিটন এলাকায় নির্দেশনা প্রযোজ্য নয়। এবং এই সরকারকে সময় দিচ্ছে বিশ্ব সম্প্রদায়। রাজনীতির বদলে সামনে এসেছে সংস্কার ও অর্থনীতি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র সংস্কার করার জন্য সময় দিচ্ছে বিশ্ব সম্প্রদায়, ফলে রাজনীতির বিষয়ে তারা কম গুরুত্ব দিচ্ছে। দর্শক, এই ছিল আজকের সমকালের প্রধান প্রধান শিরোনামে। এ পর্যায়ে আমরা জানব প্রথম আলোর প্রধান প্রধান শিরোনামগুলো। দর্শক, এ পর্যায়ে বণিক বার্তার প্রধান শিরোনামগুলো আমরা জানিয়ে যেতে চাই। দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ মূল্যস্ফীতি এখন বাংলাদেশে। দক্ষিণ এশিয়ার মূল্যস্ফীতির হার, বাংলাদেশের মূল্যস্ফীতির হার এখন পাকিস্তানের চেয়েও বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী জুলাইয়ে দেশে মূল্যস্ফীতির হার ছিল 11.66%। আগস্টে এ হার কিছুটা কমলেও তা 2 অঙ্কের ঘরেই রয়েছে এখনো। গত মাসে দেশে মূল্যস্ফীতির হার ছিল 10.49%। এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে সরকারের 100 কোটি টাকা অনুদান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে আন্দোলনে অংশ নেয় দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আন্দোলন দমনে কঠোর হয় গণ অভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকার। সেই আন্দোলনে যেসব মানুষ শহীদ হয়েছেন এবং যারা গুলিবিদ্ধ আহত হয়েছেন তাদের পুনর্বাসন ও চিকিৎসার জন্য তৈরি করা হয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। সেই ফাউন্ডেশনে প্রধান উপদেষ্টার তহবিল থেকে 100 কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। এবং এই ছিল দৈনিক বণিক বার্তার প্রধান প্রধান শিরোনামগুলোতে। দর্শক, এ পর্যায়ে আমি জানিয়ে দিতে চাই দৈনিক প্রথম আলোর প্রধান প্রধান শিরোনামগুলো। প্রথমেই শুরু করছি পণ্য রপ্তানির আড়লে বেক্সিমকোর অর্থ পাচার। পোশাক রপ্তানির আড়লে বেক্সিমকো 957 কোটি টাকা পাচার করেছে বলে সিআইডির তদন্তে উঠে এসেছে। বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি করেছেন পিতা। এই পণ্যের কাঁচামাল কিনতে রিজার্ভ থেকে ডলার ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশ ছেড়েছেন আওয়ামী লীগের অনেকেই। আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন সময়ে অনেক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেছেন, আরও অনেকে সুযোগ খুঁজছেন। আশুলিয়ার সংঘর্ষে এক পোশাক শ্রমিক নিহত। সাভারের আশুলিয়ায় 3 সপ্তাহ ধরে চলমান শ্রম অসন্তোষ আবারও অসহিংস হয়ে উঠেছে। গতকাল মঙ্গলবার আশুলিয়ায় জুরাবো এলাকায় শ্রমিকদের 2 পক্ষের সংঘর্ষে একজন নারী শ্রমিক নিহত হয়েছেন। এবং যেটি বলতে হবে যে অন্তর্বর্তী সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না, এমনটাই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এই সরকারের ব্যর্থতা হবে আমাদের সবার ব্যর্থতায়। এই ছিল মোটামুটি দৈনিক প্রথম আলোর প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো। দর্শক, এই পর্যায়ে আমি আপনাদের নিয়ে যাব কালের কণ্ঠে, দেখে নিব কালের কণ্ঠের প্রধান প্রধান শিরোনাম। 3.5 কোটির জমিতে 1000 কোটি ঋণ। ইসলামী ব্যাংকের টাকা লুট, জমির মৌজার মূল্য 3.5 কোটি টাকা। বন্ধকি জমির দলিল মূল্য 15 কোটি 74,54,000 টাকা। ঋণ ছাড় 850 কোটি টাকা দেয় ইসলামী ব্যাংক। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, বিএনপির সমাবেশে এমনটি মন্তব্য করেছেন তারেক রহমান। এবং $200 কোটি বেশি নতুন সহায়তার প্রতিশ্রুতি বিশ্ব ব্যাংকের।
বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক রাখতে চায় ভারত, এমনটাই মন্তব্য করেছেন এস জয়ঙ্কর। দর্শক এই ছিল মোটামুটি দৈনিক কালের কণ্ঠের প্রধান প্রধান শিরোনামগুলো। এ পর্যায়ে আমরা একটু দেখে নিতে চাই দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, এমনটাই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশ সংস্কারে বড় ধাক্কা দরকার, এমনটাই মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাড়তি $2 বিলিয়ন বেশি সহায়তার প্রতিশ্রুতি বিশ্ব ব্যাংকের। এবং আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল, তদন্তে হস্তক্ষেপ করা হবে না পররাষ্ট্র উপদেষ্টা। দর্শক এই ছিল মোটামুটি আজকের দৈনিকের প্রধান প্রধান শিরোনামগুলোতে। দর্শক দরজায় কড়া নাড়ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। শারদীয় দুর্গোৎসবের আর বেশি দিন বাকি নেই, ব্যস্ত সময়ে পার করছেন প্রতিমা শিল্পীরা। দুর্গাপূজার প্রস্তুতি জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ সকাল। আমরা দেখতে পাচ্ছি যে আপনি মণ্ডপেই রয়েছেন এবং কেমন প্রস্তুতি দেখছেন, যেহেতু দুর্গাপূজা চলে এসেছে, আমাদের জানাবেন। অতসী শুভ সকাল আপনাকে। অতসী কাশফোঁটা শরতের এই স্নিগ্ধ সকালটি যেন অপেক্ষা করছে দেবী দুর্গার আগমনের। আমরা জানি যে আগামী 2 অক্টোবর কিন্তু মহালয়ার মধ্য দিয়ে যে দেবী দুর্গার পুজোর যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে এবং মুন্সিগঞ্জে কিন্তু সব মণ্ডপগুলোতেই প্রতিমা তৈরির যে কাজ সেটি কিন্তু এখন শেষ পর্যায়ে রয়েছে। প্রতিমা কারিগররা বলছে এরই মধ্যে কিন্তু প্রতিমার মাটির যে অবকাঠামোর কাজ সেটি সম্পন্ন হয়েছে। এখন থেকে তারা রং আর সাজসজ্জার কাজটি তারা শুরু করবেন এবং মুন্সিগঞ্জের সবগুলো পূজা মণ্ডপে কিন্তু বরাবরের মতোই দুর্গা উৎসবকে ঘিরে শারদীয় যে উৎসব সেটিকে আসলে পূর্ণাঙ্গতা দিতে কিন্তু বিভিন্ন ধরনের আয়োজন হয়ে থাকে। তো এই বছরও তার ব্যতিক্রম নয়। তবে সাম্প্রতিক পরিস্থিতির কারণে উৎসবের আয়োজনে কিছুটা ভাটা পড়েছে এবং কিছুটা শঙ্কাও রয়েছে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে। তবে জেলা আইন শৃঙ্খলা বাহিনী বলছে শারদীয় উৎসব এবং দুর্গাপুজোর শুরু থেকে সমাপ্তি পর্যন্ত অর্থাৎ বিজয়া দশমী পর্যন্ত সব ধরনের সর্বোচ্চ নিরাপত্তাটি তারা দিবেন। তারা বলছেন যে জেলা জুড়েই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে গোয়েন্দা নজরদারি সেটি এখন থেকেই বৃদ্ধি করা হয়েছে এবং প্রতিমা কারিগররা দের সাথে কথা বলে যেটি জানা গেছে এবার কিন্তু বিভিন্ন আকারের বিভিন্ন বাহারি ডিজাইনের প্রতিমা তারা তৈরি করেছেন। তারা বলছেন যে ভক্তের চাহিদা অনুযায়ী পছন্দ অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির প্রতিমা তারা তৈরি করেছেন এবং এই প্রতিমা তৈরি করে কিন্তু বিভিন্নভাবে তারা ভালো একটি আয়ের উৎসও তাদের রয়েছে। এই বছর আমরা যেটি দেখেছি এই পূজা মণ্ডপগুলোতে সর্বনিম্ন 80 থেকে 90 হাজার টাকা থেকে শুরু করে 1 থেকে 1.5 লাখ টাকা মূল্যের মজুরি দিয়েও কিন্তু প্রতিমা তৈরি করেছেন অনেকে এবং প্রত্যেকটি পূজা মণ্ডপেই কিন্তু দেখা গেছে যে পুজোর যে সাজসজ্জার কাজ সেটি কিন্তু শুরু হয়ে গেছে। বিভিন্ন জায়গায় ককশিট কেটে যে ডিজাইন তৈরি করা হয় সেটিও তৈরি হয়ে গেছে। সব মিলিয়ে উৎসব মুখর একটি যে উৎসবের আমেজ সেটি কিন্তু এখন মুন্সিগঞ্জের হিন্দু পাড়া মহল্লাগুলোতে বইছে। অর্থাৎ আসবে পুজো, বাজবে ঢাক, বাজবে ধনুচি নাচের যে একটি উৎসব অর্থাৎ শারদীয় যে উৎসব সেই উৎসবকে ঘিরে কিন্তু এখন এখানকার মানুষের মধ্যে কিন্তু অন্যরকম একটি যে আগ্রহ সেটি তৈরি হচ্ছে এবং শারদীয় উৎসবকে সার্থক করতে কিন্তু পূজার যে কেনাকাটা সেটিও কিন্তু আসলে নানা বয়সী মানুষ শুরু করেছেন এবং শারদীয় উৎসব অর্থাৎ দুর্গাপুজোকে ঘিরে এই সনাতন ধর্মের মানুষের মধ্যে যে আগ্রহ, যে উৎসবের আমেজ সেটি কিন্তু এখন তাদের চোখে মুখে এখন স্পষ্ট। তো যেটি বলা যায় অতসী শারদীয় উৎসব অর্থাৎ দুর্গাপূজা। শুভ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক আমরা মুন্সিগঞ্জের শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি দেখছিলাম এবং যেমনটি আমাদের সহকর্মী বলছিলেন যে আসবে পুজো, বাজবে ঢাক, এই প্রতিবাদ দিয়ে পুরো দমে প্রস্তুতি চলছে। দর্শক কেবল স্টিল নিবেদিত সকাল 24 নিচ্ছে ছোট্ট একটি বিরতি। দর্শক আবারও আমন্ত্রণ কেবল স্টিল নিবেদিত সকাল 24-এ। সঞ্চালনায় রয়েছে আমি অতসী সেন। কর্ন, মিল্ক, কোকোনাট আর বাটারের দুর্দান্ত কম্বিনেশনে ইয়াম্মি ক্রাঞ্চি টেস্টের পপার। বেশি ফান নিয়ে এখন 25 গ্রামের বিগ ফান প্যাকেট।
দর্শক, নিত্য পণ্যের বাজার দর জানতে নীলফামারী থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রায়হান শুভযুক্তিকিন। আমরা যুক্ত হব তার সাথে। রায়হান, শুভ সকাল। এবং আপনি দেখতে পাচ্ছি যে আপনি নীলফামারীর বাজারে রয়েছেন, বাজারের পরিস্থিতি কি আমাদের জানাবেন? ধন্যবাদ অতসী। শুভ সকাল দর্শকদেরও। এখানে নীলফামারীর যে ডোমার বাজার, কাঁচা বাজার, সেখানে আমি রয়েছি। কাঁচা বাজারে আসলে পরিস্থিতিটা এরকম, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে সমস্ত জিনিস স্থানীয়ভাবে উৎপাদন হয়, কৃষি পণ্য, সেগুলোর দাম কিন্তু মারাত্মক কম। আমি এই বাজারে গতকালকে এই বাজারে ছিল মরিচের দাম 240 টাকা কেজি, আজকে কিন্তু 100 টাকা করে বিক্রি হচ্ছে। শাকের আটি মাত্র 3 টাকা করে বিক্রি হচ্ছে, তবুও ক্রেতা নেই। পাশাপাশি যদি চাল, ডাল, তেলের দাম বলি, তিনটারই দাম কিন্তু অনেক বেড়ে গেছে। গত এক সপ্তাহের মধ্যে যদি নীলফামারীর বাজার বলা যায়, চালের দাম চিকন বা মোটা, চিকন বলতে গুটি স্বর্ণ 28 বা 29 প্রকারের চাল, এবং মোটা বলতে গুটি স্বর্ণ, এগুলোর দাম কিন্তু কেজি প্রতি 10 টাকা করে বেড়েছে। মশলার দাম দ্বিগুণ বেড়ে গেছে, দ্বিগুণ যাকে বলে। পাশাপাশি তেলের দাম, সব ধরনের তেলের দাম, 3 প্রকারের সয়াবিন এখানে পাওয়া যাচ্ছে। ভালো যে সয়াবিন তেল বোতলজাত, সেগুলো 170 টাকা করে বিক্রি হচ্ছে কেজি, লিটার। এবং পাশাপাশি কোয়ালিটি বলে একটা তেল হয়তো একটু নিম্নমানের, সেটি 145 টাকার মতন বিক্রি হচ্ছে। অপরটি পাম অয়েল, সেটি 40 টাকা 45 টাকা সেটিও বিক্রি হচ্ছে। তো সেগুলোর দাম কিন্তু গত এক সপ্তাহের মধ্যে 10 টাকা করে বেড়ে গেছে। ডালের দাম বেড়েছে, মাসকালাই, বুটের ডাল, মুগের ডাল এবং পাশাপাশি মুসুরির ডাল যদি বলি, সেগুলোর দাম কিন্তু বেড়ে গেছে কেজি প্রতি প্রায় 70 থেকে 80 টাকা। এবং এই দাম, এই যে কৃষিকেন্দ্রিক নীলফামারী যে অর্থনীতি, এখানে কৃষকরা একই দিকে, উৎপাদকরা কিন্তু বলছে যে তারা মার খেয়ে যাবে, কৃষকরা যারা উৎপাদন করছে, যারা আজকের মরিচের বাজারে, তারা কিন্তু বলছে যে এরকম মার খেয়ে যাবে, তাদের পঙ্গুও হয়ে যাবে অবস্থা, এরকমটাই বলছে। এই ছিল নীলফামারীর বাজার দর সার্বিকভাবে। রায়হান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা নীলফামারীর বাজার দর জানছিলাম এবং যেটা আমরা জানতে পারলাম যে আসলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে। দর্শক, সকাল 24-এ কিন্তু আমরা আজ আপনাদের আবহাওয়ার পরিস্থিতি জানিয়েছি, ডেঙ্গুর পরিস্থিতি জানিয়েছি এবং জানিয়েছি শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি। দর্শক, এর পর্যায়ে আমি জানিয়ে দিতে চাই আজকের এই বিশেষ দিনে বিশেষ ব্যক্তিদের জন্মদিন। 1819 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ফরাসি পদার্থবিদ জা বার্নার্ড লিও ফুকো। তিনি পৃথিবীর আহ্নিক গতি প্রদর্শনের জন্য ফুকোর দোলক উদ্ভাবন করেন। 1850 খ্রিস্টাব্দে তিনি ফিজো ফুকো যন্ত্রের সাহায্যে আলোর গতিবেগ নির্ণয়ের এক পরীক্ষা করেন। এই যন্ত্রের সাহায্যে তিনি দেখান যে বায়ুতে আলোর গতিবেগের তুলনায় জলে আলোর গতিবেগ কম। 1950 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় অভিনেত্রী শাবানা আজমি। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি সমাজ কল্যাণমূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করছেন। তার চলচ্চিত্রে অভিষেক ঘটে 1974 সালে এবং অচিরেই তিনি সে সময় চলচ্চিত্রে অন্যতম প্রধান অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। চলচ্চিত্রে তার কাজের জন্য ভূয়সী প্রশংসা ও একাধিক পুরস্কার অর্জন করেছেন। 1976 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ব্রাজিলের ফুটবল তারকা রোনালদো। তিনি একজন খ্যাতিমান স্ট্রাইকার। তার পুরো নাম রোনালদো লুইস নাজারিও ডি লিমা। 90-এর দশক থেকে 2000-এর দশকের প্রথমার্ধে বিশ্বের অন্যতম দক্ষ গোলদাতা হিসেবে বিবেচিত। রোনালদো ব্রাজিলের পক্ষে 97টি আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করে 62টি গোল করেন। তিনি 1994 ও 2002 সালের বিশ্বকাপ ফুটবল জয়ী দলের সদস্য ছিলেন। 1968 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন অভিনেতা ও প্রযোজক উইলার্ড ক্যারল স্মিথ। কাজের জন্য স্মিথ 4টি গ্র্যামি পুরস্কার, একটি একাডেমি পুরস্কার, একটি গোল্ডেন গ্লোব পুরস্কার, একটি বাফটা পুরস্কার সহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। স্মিথ একাধিক মার্কিন ও আন্তর্জাতিক বক্স অফিস রেকর্ড ধরে রেখেছেন। তিনি ইন্ডিপেন্ডেন্স ডে, মেন ইন ব্ল্যাক, আলি চলচ্চিত্রের জন্য বিখ্যাত। 1952 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন অভিনেতা ক্রিস্টোফার ডোলিয়ার রিভ। তিনি ডিসি কমিকের সুপারহিরো সুপারম্যান চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। এই ফ্র্যাঞ্চাইজির প্রথম চলচ্চিত্র সুপারম্যানে অভিনয় করে তিনি সবচেয়ে সম্ভাবনাময় নবাগত বিভাগে বাফটা পুরস্কার অর্জন করেন। দর্শক, আজকে যাদের জন্মদিন আপনাদের সবাইকে জানাচ্ছি জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। দর্শক, সকাল সকাল তো অনেক দেশের খবর আমরা জানলাম, চলুন একটু বিদেশের খবরও জেনে আসি। সিঙ্গাপুরে মেরিনা বে স্যান্ডসে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় লাইট সাউন্ড মাল্টিমিডিয়া ইভেন্ট লিউমি, যেখানে ব্যবহার করা হয়েছে 20 মিলিয়ন এলইডি লাইট।
প্রদর্শনী দেখতে দেশ বিদেশ থেকে প্রচুর দর্শনার্থী আসছেন সিঙ্গাপুরে। যেন ভিন্ন এক ভুবন, চারদিকে চোখ ধাঁধানো রঙিন আলোর নকশা। কানাডিয়ান ভ্রমণকারী নরম্যান্ড লটরেলা রঙিন হারিকেন আর লাইট দিয়ে তৈরি করেছেন এই আন্তর্জাতিক লাইট শো। শুক্রবার থেকে সিঙ্গাপুরের মেরিনা বেতে শুরু হয়েছে এটি, যেখানে চাইনিজ নববর্ষ পর্যন্ত রাখা হয়েছে নানা রকমের ইভেন্টসের প্ল্যান। আলোক প্রদর্শনীর মাধ্যমে ডায়নোসর, জঙ্গল, শীতকালীন প্রকৃতি এবং বালুর টিলার আদলে তৈরি অসাধারণ থিম রয়েছে সিঙ্গাপুরের ইলিউমিতে। এই প্রদর্শনী দেখতে দেশ বিদেশ থেকে প্রচুর দর্শনার্থী আসছেন সিঙ্গাপুরে। সত্যি ভীষণ অবাক হয়েছি এত সুন্দর আলোকসজ্জার থিম দেখে। পরিবার ও বন্ধুদের নিয়ে কাটানোর অসাধারণ জায়গা। ইলিউমি প্রথম মন্ট্রিয়েলে 2019 সালে অনুষ্ঠিত হয়। আয়োজকরা বলছেন এলইডি লাইটে অন্য লাইটের তুলনায় 1 নবমাংশ শক্তি খরচ হয়, সেই সাথে এটা নিরাপদ। 25 জন স্থানীয় মানুষ সহ 100 জন মিলে বানানো হয়েছে এটি। বেশিরভাগ যন্ত্রাংশ আনা হয়েছে উত্তর আমেরিকা এবং চীন থেকে। আয়োজক নরম্যান্ড লটরেলা জানান তিনি স্বপ্ন দেখতে ভালোবাসেন, সেই সাথে প্রচুর ঘুরে বেড়ান। সেখান থেকে উৎসাহ পেয়েছেন এই আয়োজনের। পরিবেশ বান্ধব বলে এলইডি লাইটকে বেছে নিয়েছেন তিনি। I'm a guy who has a lot of idea and a lot of dreams, so I came from my dream and also from my traveling. আমি এমন মানুষ যে প্রচুর স্বপ্ন দেখতে ভালোবাসি। এখানে সে স্বপ্নগুলো বাস্তবায়ন করতে এসেছি। 9টি ভিন্ন পৃথিবী বানিয়েছি যা সিঙ্গাপুরকে প্রতিনিধিত্ব করবে। সবাই এখানে এসে বেশ উপভোগ করবে বলে আশা করি। প্রায় 6 সপ্তাহ ধরে তৈরি করা হয় এই আলোকসজ্জার প্রদর্শনী, যা আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ইফশিতা জামান, চ্যানেল 24। দর্শক, দারুণ একটি প্রতিবেদন দেখছিলাম এবং আজ এ পর্যন্তই কেওয়া স্টিল নিবেদিত সকাল 24-এ আবারও দেখা হবে আগামী পর্বে একই সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন চ্যানেল 24।